নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস কাচের দেওয়াল। আজ আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি শুরু করা যাক। ভবানীপুরের নীলমাসির বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই বৃষ্টি বুলবুলদির গলা পেল। চোস্ত হিন্দিতে দক্ষিণ বারাসাতের কাজের লোকটাকে ধমকাচ্ছে। বৃষ্টি ঝুঁকতেই গলার স্বর বদলে ফেলল। ও মা, তুই এসে গেছিস? আমি আজ ঠিক সন্ধ্যাবেলা তোদের বাড়ি যেতাম। বৃষ্টি বলল, ছাড়ো তো, সেই আমাকে ফাঁসালে। এখন বই দুটো চটপট দিয়ে দাও, না হলে আজ আর বাড়ি ঢোকা যাবে না। কেন রে, বাবলু মামা খুব রেগে গেছে? রাখবে না? জানো না ওগুলো ভালো মামার হাড় পাজরা? কাল বাড়িতে এই নিয়ে তুলকালাম হয়ে গেছে। তোমাকে নাকি 3-4 বার ফোন করে দিয়ে যেতে বলেছিল। কাজের মেয়েটা কথার ফাঁকে সুরুত করে ভেতরে ঢুকে গিয়েছিল। তার মুখ থেকে খবর পেয়েই বোধহয় নীলমাসি বেরিয়ে এসেছে। এই তো বৃষ্টি এসে গেছে। বৃষ্টি, তুই একটু বস তো। চিংড়ি মাছের নতুন একটা প্রিপারেশন করেছি, চিলি সস, সয়া সস আর ধনেপাতা দিয়ে। এটা কেউ খেতে চাইছে না, তুই একটু টেস্ট করে দেখ তো। বৃষ্টি ভাবলো কি কুক্ষণেই না এসে পড়েছে সে। মার এই মাস্তুতো দিদিটার অদ্ভুত সব কুখাতো রান্না করার বাতিক আছে। এই ভয়ে বুলবুলদির বন্ধুরা এ বাড়ির পথ মারায় না, আত্মীয় স্বজনরা আঁতকে ওঠে। বৃষ্টিও আসে কচিত কালে ভদ্রে, তাও কিনা ফেসে গেল আজ। কাজের মেয়েটা স্যুপ খাওয়ার বাটিতে একটা ঘন কালো মণ্ড এনে টেবিলে রাখলো। সেদিকে তাকিয়েই বৃষ্টির গাটা গুলিয়ে উঠল। বুলবুলদি সামনের সোফায় বসে দিব্যি মিটিমিটি হাসছে। বৃষ্টির একটু রাগই হলো এবার। তুমি কি গো, ভালো মামা তোমায় ফোন করলো আর তুমি টুপ মেরে বসে রইলে? বুলবুলদি বলল, যা, বাবলু মামা ফোন করেছে না হাতি। একবার করেছিল, তাও কথা না বলতে বলতেই লাইন কেটে গেল। তোদের কলকাতায় কি এক বাড়িতে 3-4 বার ফোন পাওয়া যায়? বৃষ্টি বুলবুলদির মুখ দেখেই বুঝতে পারলো বুলবুলদি মিথ্যে কথা বলছে। বুলবুলদি লেখাপড়ায় খুব ভালো, সোশিওলজিতে PhD করছে। এত সুন্দর দেখতে, তবু দুটো বদ অভ্যাস আছে। 1, মিথ্যে কথা বলতে চোখের পাতা কাঁপে না। 2, যে কোনো কথা শুরু করলেই তা শেষ করে কলকাতার নিন্দা দিই। বুলবুলদি বৃষ্টির গম্ভীর মুখ দেখে কি বুঝলো কে জানে। গলা নরম করে বলল, কাল সন্ধে ন্যাশনাল লাইব্রেরি থেকে ফেরার সময় ভাবলাম তোদের বাড়ি যাই। এমনভাবে লোডশেডিং হয়ে ড্রামগুলো সব দাঁড়িয়ে পড়লো, সত্যি তোদের জন্য কষ্ট হয়। কি বিচ্ছিরি শহরে যে তোরা মানুষ হয়েছিস। আমাদের দিল্লিতে বাবা। নীলামাসি বলল, থাম তো, দিল্লিতে শুধু অফিস, বিজনেস ডিল আর ভাও। ছ্যা, ওখানে মানুষ থাকে? কলকাতায় লোডশেডিং হয় বলেই তো লোকে জ্যোৎস্না দেখতে পায়, চাঁদের দিকে তাকায়, কবিতা লেখে। নীলামাসির কথায় কৃতজ্ঞ বোধ করল বৃষ্টি। গপ গপ করে উৎকট ঝাল খাবারটাও গিলে নিল। নীলামাসি ভীষণ আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল, কেমন হয়েছে রে? বৃষ্টির বলতে ইচ্ছে করছিল, 1 গ্লাস জল। মুখ দিয়ে বেরোলো, ভালো। নীলামাসি গজগজ করতে শুরু করলো, তাও তো তুই কিছু বললি। যেমন বজ্জাত হয়েছে বুলবুলের বন্ধুরা, তেমন হয়েছে তোর মা। কিছুতেই এদিকে মারায় না। তোর মেশো এই বয়সে আর কত রকম খাবার খাবে বলতো? বীরেন মেশো দিল্লিতে আউট সার্ভিস থেকে রিটায়ার করার পর গত বছর কলকাতায় সপরিবারে পাকাপাকি ফিরে এসেছেন। বুলবুলদি কিছুতেই আসতে চায়নি। নীলামাসি আসার জন্য পাগল। বীরেন মেশোর কাস্টিং ভোট নীলামাসির দিকেই পড়েছিল। সে নিয়ে বুলবুলদির রাগ এখনো যায়নি। নীলামাসি বলল, জানি বলে লাভ নেই, তবু জয়াকে বলিস পারলে একবার যেন আসি। বৃষ্টি ঘাড় নাড়ল, মনে মনে বলল, মাকে বলতে আমার দায় পড়েছে। তোমার যদি টান থাকে নিজে গিয়ে বোনকে হাত ধরে নিয়ে এসো। সে নিজেই আবার কবে এ বাড়িতে আসবে তার ঠিক নেই। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে তার ভালোই লাগে না। এই রকম ম্যানিয়াক মাসি আর কুচুটে দিদির বাড়িতে তো নয়ই। সেবার দিল্লিতে গিয়ে নেহাত দায় পড়ে। মার সঙ্গে বছর 3 আগে শেষবারের মতো বেড়াতে গিয়েছিল বৃষ্টি। শুধু মার সঙ্গে বেড়াতে যাওয়া সেই একবারই। বেড়াতে যাওয়া না বলে বৃষ্টিকে নীলামাসির বাড়িতে জমা রেখে দিল্লিতে মার নিজের কাজ সারতেই গিয়েছিল বলা ভালো। 7 দিনের 7 দিনই মা ব্যস্ত ছিল নিজের ছবির এক্সিবিশন, রিভিউ, সেল নিয়ে। সারাদিন ধরে আর্টিস্ট ফোরাম, গ্যালারি আর আর্ট প্রমোটার
বৃষ্টি যেন বাড়তি লাগেজ। স্টেশনের ক্লক রুমে জমা থাকার মতো পড়ে রইল নীলামাসির বাড়িতে। ভালো মামার বই দুটো ব্যাগে পুড়ে যত তাড়াতাড়ি পারা যায় নীলামাসির বাড়ি থেকে বেরিয়ে পড়ল বৃষ্টি। বাড়িতে ঢুকে বৃষ্টি বাবলুর ঘরে উকি দিল। খাটের কাছে রাখা নিজস্ব পোর্টেবল টিভিতে মন দিয়ে 7:30টার খবর শুনছে বৃষ্টির ভালো মামা। বার্লিনের প্রাচীর ভাঙার পর এখন রোজই কোনো নতুন চমকের প্রত্যাশা। এই সময় কেউ কিছু কথা বললে সে খুব রেগে যায়। বৃষ্টি খাটের ওপর বই দুটো রাখল। বাবলু একবার সেদিকে তাকিয়ে আবার মন দিয়েছে খবরে। বৃষ্টির হঠাৎই একটু ভালো মামার পেছনে লাগতে ইচ্ছে হলো। তোমার ভিপি সিং এর খবর কি? ইস্ট ইউরোপের কোনো দেয়াল টেয়াল আর ভাঙল? বাবলুর ভুরু জড়ো হলো। বৃষ্টি ভালো মামার খাটে বসে পড়ল। কোল্ড ওয়ার আর চলবে না বুঝলে, এবার ভাঙাভাঙির পালা, সব ভেঙে যাবে। খুব একটা কিছু ভেবে নয়, এমনি বলার জন্যই বলেছে। দুটো মতবাদের লড়াই শুরু হয়ে গেছে। বিভিন্ন দেশগুলোর দেওয়াল টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে দিন দিন। বৃষ্টির ভালো মামা এসব নিয়ে খুব চিন্তিত থাকে আজকাল। কাউকে ডেকে যেচে কথা বলার অভ্যাস তার বহু কাল চলে গেছে। সুধা দরজায় এসে প্রায় ফিসফিস করে ডাকলো বৃষ্টিকে। বাবলুর প্রয়োজন ছাড়া সে এই ঘরে ঢুকতে ভয় পায়। জল খাবার কিছু খাবে? বৃষ্টি মাথা দোলালো। চা কফি? বাবলু টিভি থেকে চোখ না সরিয়ে বলে উঠল, আমাকে এখন চা কফি কিছুই দেবে না। সন্ধে থেকে আমার 3-4টে চোয়া ঢেকেও উঠেছে। বাবলুর স্বর এমনই রূঢ় যে সে ঘরে অন্য যে কেউ বসে থাকতে অস্বস্তি বোধ করবে। বৃষ্টি তবুও বসে রইল। এতক্ষণে বাবলু যেন মৃদু সচেতন হয়েছে। সোজা বুলবুলদের বাড়ি থেকে ফিরছিস? ও তাই এত তাড়াতাড়ি? অন্যদিন তো ন্যাশনাল নেটওয়ার্ক শুরু হওয়ার আগে ফেরাই হয় না। ভালো মামা কি কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? বৃষ্টিও এইরকম লোককে জব্দ করতে জানে। বুলবুলদি বলছিল তুমি নাকি মাত্র একবার ফোন করেছিলে, তাও নাকি কথা হয়নি, লাইন কেটে গিয়েছিল। বাবলু তৎক্ষণাৎ উত্তেজিত। বুলবুল ডাহা মিথ্যেবাদী, আর কোনোদিন আমার কাছে বই চাইতে আসুক? তোমারও বলিহারি চাই, বই দুটো দিয়েই ফেরত যাওয়ার জন্য এত ব্যস্ত কেন? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? যা এখান থেকে, কেউ কিছু বলে না বলে দিনকে দিন। বৃষ্টি খাট থেকে নেমে পড়ল। এই ঘরে বসে থাকা আর নিরাপদ নয়। বৃষ্টি কিছুতেই ভেবে পায় না এত সামান্য কথায় কি করে একটা মানুষ এত উত্তেজিত হয়ে পড়ে। আর যদি হয়ে পড়েও বৃষ্টি তাকে থোড়াই কেয়ার করে? নিজের ঘরে এসে বৃষ্টি কানে ওয়াকম্যান লাগিয়ে নিল। বিছানায় শুয়ে পা দোলাতে দোলাতে হার্ডার কাজ শুনছে। এই সময় তার চোখের সামনে থেকে বিশ্ব সংসার ভোজ বাজির মতো মিলিয়ে যায়। আকাশ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়লেও এখন সে খেয়াল করবে না। কখনো কখনো তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে, কখনো হাত মুঠো করছে, কখনো বা সম্পূর্ণ শিথিল হয়ে শুয়ে থাকছে বিছানায়। যে কেউ এখন তাকে দেখলে উন্মাদিনী ছাড়া আর কিছুই বলবে না। হঠাৎ দরজায় চোখ পড়তেই বৃষ্টি চমকে উঠল। মা তার দরজায় দাঁড়িয়ে। মা কখন এলো? আজ এত তাড়াতাড়ি? মাকে দেখেই মস্তিষ্কে আলোড়ন শুরু হয়ে গেছে। কদিন ধরেই মা যেন নজর করছে তাকে। শুধু বাবা কেন, এই মহিলারও কিছু শিক্ষা পাওয়া দরকার। জয়ার মুখ এক ঝলকে দেখে নিয়ে বৃষ্টি আবার পা নাচাতে শুরু করলো। জয়া কি একটা বলল, বৃষ্টি শুনতে পেল না। পা দোলাতে দোলাতেই কান থেকে ওয়াকম্যান সরালো। বাজনার বিটগুলো মৃদু হয়েছে। কিছু বলছো আমাকে? বলছি, গান শোনা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? পড়ছিস না যে? ইচ্ছে। জোরের সঙ্গে বলতে গিয়েও গলাটা কেঁপে গেল। বৃষ্টি বুঝতে পারল মার সম্পর্কে ভয়টা তার কাটতে সময় লাগবে। তবু জোর করে পা দোলাতে চেষ্টা করলো। আবার কিছু কিছু দৃশ্য ছবি হয়ে বুকে গেঁথে যায় চিরদিনের মতো। দাঁতে দাঁত চেপে ভুলতে চাইলেও আচমকা চোখের সামনে এসে অস্তিত্বের মূল পর্যন্ত নাড়িয়ে দিয়ে যায়। মায়ের মুখের ওপর সেদিন বৃষ্টির ওভাবে পা নাচানোর দৃশ্যটা জয়ের বুকে বহু দিন বিঁধেছিল। স্টাফ রুমে বসে কথা বলতে বলতে, একা স্টুডিওতে ছবি আঁকতে আঁকতে, ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াতে পড়াতে, কোনো প্রস্তুতির অবকাশ ছাড়াই হঠাৎই ছবিটাকে দেখতে পেত জয়া। একটা উজ্জ্বল ঘর, পোস্টার উপড়ানো ক্ষতচিহ্নে ভরা দেওয়াল, পুরনো আমলের একটা সিঙ্গেল বেড খাট। সেই খাটে শুয়ে বৃষ্টি অদ্ভুত তাচ্ছিল্যের ভঙ্গিতে পা দোলাচ্ছে।
ভীষণ সচেতনভাবে উপেক্ষা করছে তাকে। উপেক্ষা না অপমান? দৃশ্যটা বোধহয় আমৃত্যু জয়ার বুকে রয়ে যাবে। এছাড়াও আরও কিছু দৃশ্য প্রতিটি মানুষের মনে জমা থাকে। মানুষ ভাবে ভুলে গেছে, অথবা সময় সম্পূর্ণ মুছে ফেলেছে দৃশ্যটা। বাস্তবে কিন্তু তা হওয়ার নয়। অবচেতন মনে ছবিটা রয়েই যায়। সামান্য সূক্ষ্ম ইঙ্গিতে অবচেতনের পর্দা সরে গিয়ে ছবিটা জ্যান্ত হয়ে চোখের সামনে নড়াচড়া করতে থাকে। একাডেমির সেন্ট্রাল গ্যালারিতে ছাত্র রঞ্জন হালদারের আঁকা পেইন্টিংটা দেখতে গিয়ে সেই রকমই একটা আন্দোলন হৃদয়ে অনুভব করল জয়া। অন্ধকার গুহায় এক চিলতে সূর্যের আলো টেরচাভাবে এসে পড়েছে। আলোটুকু ছাড়া গুহাতে আর কিছুই স্পষ্টভাবে দৃশ্যমান নয়। প্রধানত হলুদ আর খয়েরি মিশিয়ে দৃশ্যটাকে ধরার চেষ্টা করেছে রঞ্জন। তেল রঙের কাজ, রঙে তেমন গভীরতা আসেনি, রেখাগুলোও তত পরিণত নয়। কিন্তু ছবিটা দেখেই সুবীরদের ন্যায়রত্ন লেনের বাড়িটা নিখুঁতভাবে জয়ার চোখের সামনে ফুটে উঠল। সুবীরের সঙ্গে জয়া প্রথম দিন গেছে ন্যায়রত্ন লেনের বাড়িতে। গলির পর গলি পেরিয়ে জীর্ণ বাড়িটাতে ঢোকার সময় আজন্ম বালিগঞ্জে মানুষ হওয়া মেয়েটার প্রথমটাই মনে হয়েছিল যেন কোনো কোটরে ঢুকছে, প্রাচীন গাছের কোটর, অথবা ওই ছবিটার মতনই কোনো খসে পড়া পাহাড়ের গুহায় ঢুকছে জয়া। সামনেই কালচে সবুজ স্যাঁতস্যাঁতে উঠোন, উঠোন ঘিরে কোম্পানির আমলের সাবেকি খিলান। উঠোনে পা রাখতেই জয়া চোখ আটকে গেল সুবীরদের দোতলার বারান্দায় স্ট্যান্ড কাস্টিং করা রেলিংয়ে। কোনো এক অজানা ফাঁক দিয়ে এক কুচি সূর্য এসে পড়েছিল রেলিংয়ের গায়ে। চতুর্দিকের আলো ছায়ার মাঝখানে ওই জায়গাটুকুই কি তীব্র উজ্জ্বল। গগন ঠাকুরের ছবির আভাস যেন। জয়া মন্ত্রমুগ্ধ। মুখ থেকে বেরিয়ে গিয়েছিল, অসাধারণ, দেখো দেখো ওই রোদ্দুরটুকু ওখানে কি এক্সকুইজিট। সুবীর হেসে উঠেছিল, ওই রোদ্দুরটা ওখানে মাত্র 3 মিনিট থাকে, ওটা আমার জ্যাঠামশাইয়ের ভাগের আলো। সুবীর কিছু ভেবে বলেনি কথাটা। আজ জয়ার মনে হয় পৃথিবীতে সবার ভাগেই বোধহয় ওই রকম পৃথক পৃথক আলোর টুকরো থাকে। বাদ বাকি সবটাই স্যাঁতস্যাঁতে অন্ধকার। ওইটুকু আলোর জন্যই তো মানুষ বেঁচে থাকে। বৃষ্টিকে একদিন যদি দৃশ্যটা দেখানো যেত। কি সুন্দর একটা পালঙ্কও ছিল ওই বাড়িতে, মেহগনি কাঠের, বিডে অ্যাকেন্থাস পাতার কারুকাজ। পার্ক স্ট্রিটের পুরনো কবরখানার গথিক প্যাটার্নের সমাধিগুলোর মাথায় যেই রকম হেলেনিস্টিক কাজ থাকে, ঠিক সেই রকম। ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখতে এলেই জয়া সব সময় চাপা রোমাঞ্চ অনুভব করে। পাশ করার পর ঠিক এইভাবেই সে, নিখিল, শিপ্রা আর শ্যামদাস মিলে প্রথম এক্সিবিশন করেছিল। নিজেদের পকেটে টাকা খরচ করে কার্ড ছাপিয়েছে, প্রেসের লোকদের ঘুরে ঘুরে নিমন্ত্রণ করে এসেছে। সমালোচকরা আসতে পারে, সিনিয়র আর্টিস্টদের কেউ যদি এসে পড়েন, মাস্টারমশাইরাও হয়তো আসবেন। চিন্তায় চিন্তায় জয়ার পা পেটের মধ্যে সেঁধিয়ে গিয়েছিল। বুকের মধ্যে অবিশ্রাম ড্রাম বেজে চলেছে। এই বলো না কি হবে, সবাই যদি গালাগাল করে, যদি বলে কিচ্ছু হয়নি। সুবীর তার সমস্ত ভয় ফু দিয়ে উড়িয়ে দিয়েছিল। আমার বউয়ের ছবির নিন্দে করবে এ বুকের পাটা আছে কারুর? সত্যিই খুব সাহস দিয়েছিল সুবীর। সুবীরের ওপর নির্ভর করতে ভালো লাগতো তখন। সেই লোকই উদ্বোধনের দিন কি ডোবানি না ডুবিয়েছিল। কি অবুঝ সব ধারণা নিয়ে যে চলতো সুবীর। শিল্পীর স্বামীকেও শিল্পীর সমজদার হতে হবে, তা না হলে সানগ্লাস পরে হলের ভেতর এক্সিবিশন দেখতে দেখতে দুম করে ওই রকম একটা মন্তব্য করে বসে জয়েরই ছবি দেখিয়ে। কি দারুণ কাজ দেখেছেন, ভ্যান গখের টাচ আছে না? 3 জন মাত্র শিল্পীর নাম জানত সুবীর, ভ্যান গখ, মাতিস আর রেমব্রান্ট। সবাইকে সব জানতেই হবে তার তো কোনো মানে নেই। জয়া কতটুকুই জানে সেলস প্রমোশন সম্পর্কে, এই কথাটাই কোনো দিন সুবীরকে বোঝাতে পারেনি জয়া। সুবীর তাকে একদিনের জন্য মানুষ বলে গণ্য করল না। তার শুধু শোকেসে রাখার জন্য একটা বউ দরকার ছিল। দরকার মতো চাবি খুলে তাক থেকে নামিয়ে আদর টাদর করে আবার তাকে তুলে রেখে দেবে। আর সে ঘরে না থাকলে পুতুল তাক থেকে নেমে তার ঘরদোর সামলাবে। এবার হয়তো বিয়ে করে আগের আফসোসটা মিটেছে। দিদি, আমার ছবিগুলো একটু দেখবেন না? জয়া চমকে তাকালো। সেই থেকে রঞ্জনের ছবিটার সামনেই ঠায় দাঁড়িয়ে আছে। হাসার চেষ্টা করলো একটু। নিশ্চয়ই।
শুধু রত্নাবলী নয়, সৌমেনও রয়েছে তার সহপাঠিনীর পাশে। দিদি, আপনাকে আমি এক্সিবিশনের আগে অনেক খুঁজেছিলাম। কেন? আপনি যদি পেন্টিংগুলো আগে একটু দেখতেন। বেশ তো হয়েছে, তবু দিদি আপনি দেখে দিলে। দূর, আমি পড়াই বলে ছবির এক্সপার্ট নাকি? কতটুকুই জানি ছবি সম্পর্কে। আসল ব্যাপারটা হলো ফিলিংস, অনুভূতি। তুমি কিভাবে তোমার চারদিককে দেখছো, সেই দেখার রং কীরকম, রূপ কীরকম, সবটাই তোমার নিজের ব্যাপার। দিনে রাতে প্রতি মুহূর্তে আলোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের, মানুষের, জীবজন্তুর চেহারা বদলে যায়। তখন তুমি তাকে কিভাবে দেখছো, তোমার দেখার আনন্দ, তোমার দেখার যন্ত্রণা, সব মিলিয়েই তো ছবির নিজস্ব চরিত্র তৈরি হবে। জয়া তার ছাত্রছাত্রী মহলে বেশ প্রিয়। এদের মধ্যেই সব থেকে বেশি স্বচ্ছন্দ বোধ করে সে। বৃষ্টিটাও কি সুন্দর ছবি আঁকতে পারত, চমৎকার রং চেনার ক্ষমতা আছে, অথচ একদিনের জন্য সেভাবে তুলি ধরল না। ছেলেমেয়েগুলো এখনো জয়াকে ঘিরে আছে। ফিরোজ একদিন ঠাট্টা করে বলেছিল, তুই কখনো একা হোস না কেন বলতো? যখনই দেখি চেলা চামুন্ডা ঘিরে রয়েছে, তোকে একটু ফাঁকা পাওয়ার চান্সই পেলাম না কখনো। পেলে কি করতিস? টুক করে মনের কথাটা সেরে ফেলতাম। ইয়ার কি হচ্ছে? না রে, ইয়ার কি নয়, তোকে দেখে সত্যিই হিংসে হয়। কলেজে ছেলে মেয়েদের নিয়ে রয়েছিস, বাড়িতে দিব্যি নিজের রাজত্ব, ভাবনা চিন্তা নেই, মনের সুখে ছবি আঁকছিস, বৃষ্টির মতো একটা লাভলি মেয়ে পেয়েছিস। ফিরোজের গলায় বিষণ্ণতার সুর চাপা ছিল না। সে এমনিতেই দিল খোলা আমুদে বহেমিয়ার টাইপের। প্যারিসে 2 বছর থাকার সময় তার পরিচয় হয়েছিল এডার সঙ্গে। জার্মান মেয়ে, ব্রুনেট, মডেলিং করত। পরিচয় থেকে ঘনিষ্ঠতা, সেখান থেকে লিভ টুগেদার। ফিরে আসার পরও বহুদিন যোগাযোগ ছিল দুজনে। বিয়েও করবে ঠিকঠাক। এরা এদেশে এলেও একবার, কিন্তু দেশটা তার একদম পছন্দ হলো না। এত লোডশেডিং, এত বিশ্রী উষ্ণতা। ফিরোজকে বলেছিল তার সঙ্গে গিয়ে প্যারিসে থাকতে। সে মডেলিং করবে, ফিরোজ ছবি আঁকবে, দিব্যি চলে যাবে দুজনের। ফিরোজ রাজি হয়নি। এটা ফিরে গেল। ফিরোজ হয়ে উঠল 10 গুণ বেশি বহেমিয়া। সারাক্ষণ হাসছে, নাচছে, গাইছে, মদ খেয়ে ধুম হয়ে পড়ছে। কিন্তু ছবির ভেতর আসল ফিরোজ ঠিক ধরা পড়ে যায়। তার সব আঁকাতেই রহস্যময় বিষাদ। কোনো উজ্জ্বল রং সে ব্যবহার করে না। জয়া ফিরোজকে বলেছিল, তুই কাজটা কিন্তু ঠিক করিসনি। তোর তো প্যারিস স্যুট করে গিয়েছিল। ওর এ দেশটা ভালো নাও লাগতে পারে। ওখানে চলে গেলে তোর তো ফ্যামিলি হতো, বৃষ্টির থেকেও হয়তো লাভলি একটা মেয়ে থাকতো। ফিরোজের চোখ মুখ ম্লান হয়ে গিয়েছিল। কিন্তু আঁকতে পারতাম না রে। কেন? ও দেশে কি ক্যানভাস পাওয়া যায় না? ক্যানভাস আছে, কিন্তু আমার তো রুট নেই সেখানে। শিকড় ছাড়া কেউ বাঁচতে পারে? বাদ দে, তুই আমার কথা অত সিরিয়াসলি নিচ্ছিস কেন? একা আছি, তোফা আছি। একা থাকার যে কি আনন্দ তোর মতো সংসারীরা বুঝবে কি করে? জয়া ফিরোজের কথা শুনে কষ্ট পেয়েছিল। একা কে নয়? ফিরোজই কি একা? এই যে একাডেমির সেন্ট্রাল গ্যালারিতে এক ঘর লোকের মাঝখানে দাঁড়িয়ে এখনো তো একাই সে। রঞ্জন জয়ের কাছে দৌড়ে এলো। দিদি, দারুণ খবর আছে। এই মাত্র আমার একটা ছবি বিক্রি হয়ে গেল। তাই? কততে? 1200, 1200। ছেলেটা চোখ আনন্দে জলজল। ছাত্রের খুশিতে শিশুর মতো উচ্ছল জয়া। ও মা, তাই নাকি? এক্ষুনি কিছু খাওয়াও। কি খাবেন বলুন? যা খাওয়াবে, চপ, কাটলেট, কফি, কোল্ড ড্রিঙ্কস, নিদেন পক্ষে 1 কাপ চা। ছেলেটা লজ্জা পেয়েছে। আপনি এখনো চা পাননি বলে দৌড়াচ্ছে চা আনতে। খুব ভিড় না হলেও বেশ কিছু লোকজন এসেছে ছবি দেখতে। ওপাশের গ্যালারিতে ফটোগ্রাফির এক্সিবিশন চলছে। জয়া কোণে পাতা চেয়ারে বসে পড়ল। এই যে জীবনের প্রথম এক্সিবিশনে একটা ছবি বিক্রি হওয়া, এর যে কি আনন্দ! ছবির গায়ে একটা ছোট্ট লাল টিপ পড়া। জয়ার প্রথম ছবি বিক্রি হয়েছিল 500 টাকায়। এক অস্ট্রেলিয়ান সাহেব কিনেছিল। আজও জয়া পরিষ্কার ছবিটাকে দেখতে পায়। শীতের কুয়াশায় একটা একলা মোড়ক ডেকে ডেকে পৃথিবীর ঘুম ভাঙাচ্ছে। ছবিটার নাম দিয়েছিল ডন।
সেও ঠিক এইভাবেই সেদিন ছুটে গিয়েছিল তার মাস্টারমশাইয়ের কাছে। ছটফট করছিল সুবীরকে খবরটা দেওয়ার জন্য। এই যে মেয়েটা তার সঙ্গে রয়েছে, নরম সরম ছোট্টখাট্ট শ্যামলা মেয়ে, যে কিনা তার সামান্য আদরেও মোমের মতো গলে পড়ে, সারা রাত্রি তাকে না আঁকড়ে ঘুমোতে পারে না, যার ছবি আঁকাটাকে একটা শৌখিন খেয়াল বলে সে হেসে হেসে প্রশ্রয় দিয়ে এসেছে, মনে করেছে আহা একটা কিছু নিয়ে তো থাকবে। তার প্রথম ছবির দাম 500 টাকা। টাকা এত সহজেও রোজগার হয়? নির্ঘাত মন খচখচ করে উঠেছিল সুবীরের। তবে নিজেকে চাপাও দিয়ে দিয়েছিল। কি খাবে, কোথায় যাবে বলেই জয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিল বিছানায়। রঞ্জন সত্যি সত্যি চা এনে ফেলেছে। কোনো রকমে কাগজের কাপটা ধরিয়ে দিল জয়ার হাতে। দিদি, রমেনবাবু এসেছেন, আমি একটু যাই। কেন, উনি তো ভেতরেই আসবেন বলতে গিয়েও সংযত হয়েছে জয়া। প্রথম এক্সিবিশনে ক্রিটিক সত্যি এসে পড়লে কীরকম উত্তেজিত বোধ করে ছেলেমেয়েরা সেটা সব শিল্পীই জানে। জয়া জিজ্ঞাসা করল, কই রমেনদা? ওই তো বাইরের গাড়ি বারান্দায় স্বপন আইচ আর নিখিল দত্ত রায়ের সঙ্গে কথা বলছেন। নিখিল আবার এলো কোত্থেকে? ও তো এইসব বড় এক্সিবিশনে এই বড় একটা আসে না। রঞ্জন দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই রমেন নিখিল গ্যালারিতে ঢুকেছে। নিখিল জয়াকে হাত নেড়ে মধ্যিখানে সাজানো ভাস্কর্যগুলোর দিকে এগিয়ে গেল। রমেন জয়ার কাছে এসেছে। কি ম্যাডাম, কতক্ষণ? এইখানিক আগে। খবর কি আপনার? আমার আর কি খবর, নিউজ পেপারের অফিসের লোকদের কোনো খবর টবর থাকে না, তারা খবর খোঁজে। তারপর তোমার সোলো কবে? এপ্রিলের দিকে করার ইচ্ছে আছে। আগে তো কলকাতা 300 সামলাই। কি কাজ করছো? দেখি, ঠিক করিনি এখনো। তুমি তো আজকাল খুব সুররিয়ালিজমের দিকে ছুঁকছো। লাস্ট মান্থে দরবার গ্যালারিতে তোমার অ্যাগনি ছবিটা দেখলাম। পুরনো ফর্ম থেকে অনেক সরে যাচ্ছ মনে হচ্ছে। ওটা তো প্রায় অ্যাবস্ট্রাক্টের। ওই একরকম চেষ্টা আর কি। জয়া কথা ঘোরাতে চাইল। নিজের ছবি সম্পর্কে আলোচনা করতে সে বেশ অস্বস্তি বোধ করে। আমার ছেলে মেয়েদের কাজ দেখুন, দারুণ কাজ করেছে। রঞ্জনা রত্নামলির কয়েকটা কাজ তো বেশ ম্যাচিওর। দেখবো দেখবো। রমেন জোরে হেসে উঠল। ওদের একটা ভালো রিভিউ চাই, তাই তো? জয়ার মুখে চাপা অর্থপূর্ণ হাসি। কবে আসছেন বাড়িতে? আপনার তো পাত্তাই পাওয়া যায় না আজকাল। ওভাবে যেতে বললে হবে? জোরদার নেমন্তন্ন টন্য করো, বেশ চম্পেশ পার্টি। বাই দ্য বাই, তোমার মেয়েকে সেদিন দেখলাম ইউনিভার্সিটির সামনে চুটিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। বেশ বড় হয়ে গেছে তো। ও কি এখন কলেজে? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। জয়া মৃদু হাসল। হাসলে এখনও তার গালের ডান দিকে গভীর টোল পড়ে। আমরা এখন ভরির তলে। বয়স কম হলো? কত হলো, 60, 70? এই নিখিল, জয়া কি বলছে শোন, ও নাকি বুড়ি। এখনও ইচ্ছে করলে। জয়া আর চোখে ছাত্রছাত্রীদের দেখে নিল। রমেন সাহা এরকমই, মুখের কোনো রাগ ঢাক নেই। আহ রমেন দা, কি হচ্ছে কি? আপনার নিমন্ত্রণও কনফার্মড, শুধু একটা রিং করে আসবেন। নিখিল এক মনে একটা ব্রোঞ্জের মূর্তি দেখছে। পেন্টিংয়ের থেকেও মূর্তি করার দিকে নিখিলের বেশি ঝোঁক। বিয়ে করার পর ছবি, স্কাল্পচার, এক্সিবিশন প্রায় মাথায় উঠেছে তার। একটা প্রায় সরকারি অফিসে শাড়ির ডিজাইনিংয়ের কাজ করতে হয় তাকে। বছরে এখন বড়জোর 8-10টা ছবি আঁকে কি আঁকে না, মূর্তি গড়ে আরও কম। জয়া ডাকল, তুই কি অফিস থেকে আসছিস? যাবি আমার সঙ্গে? নিখিল মূর্তি থেকে চোখ সরালো না। কোথায়? সেমিনারে। কোথায় সেটা? আশুতোষ হলে। চল, 4 জন ইটালিয়ান পেন্টার এসেছে, অনেকে আসবে। প্রকাশদাদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। ধুত, ওসব সেমিনার টেমিনার আমার আর পোষায় না। লেকচার দেওয়া তোর পেশা, তুই যা। সিনিয়র টিনিয়ারদের সঙ্গে দেখা করার আমার কোনো ইচ্ছে নেই। তুই এখন করবিটা কি? ছবি দেখবো। ছেলে মেয়েগুলো আশা করে কার্ড দিয়ে এলো, ভালো করে দেখবো না? নিখিল ঘুরে দাঁড়ালো। কাজ নেই, কম নেই, শুধু সেমিনার। তোকেও যেতে হবে না, চল আমার সঙ্গে ফিরবি। জয়া দ্বিধায় পড়ল। সেমিনারটাই গেলেই ভালো হতো। এইসব সেমিনারে অনেকের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, আর যোগাযোগ না রাখলে আজকের দুনিয়ায় কে কাকে পৌঁছে।
তাছাড়া মডার্ন ইউরোপিয়ান ট্রেন্ডগুলো সম্পর্কেও। যাবি কি যাবি না ভাবছিস তো? যেতে হবে না, চল তোদের বাড়িতে যাই। অনেক দিন বাবলুর সঙ্গে আড্ডা দেওয়া হয়নি। মন খুঁতখুত করলেও নিখিলের সঙ্গে বেরিয়ে এলো জয়া। বাড়ি ফিরবে। একাডেমির উল্টো দিকের মাঠে মেলা শুরু হয়েছে। মেলার রঙিন আলোয় সদ্যনামা অন্ধকার বর্ণময়। রবীন্দ্র সদনের সামনে এসে দাঁড়ালো দুজনে। ট্যাক্সি ধরবে। রবীন্দ্র সদনের মেইন গেটে 3টে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তাদেরই একজন ঘুরে ঘুরে দেখছে জয়াকে। জয়ার প্রথমটা একটু অস্বস্তি হলো। লোকটা জয়ার দিকে এগিয়ে আসছে পায়ে পায়ে। পরনে ধুতি শার্ট, চোখে চশমা, লম্বাটে মুখ, তোবড়ানো ভাঙা গাল। ভীষণ চেনা চেনা যেন। কি খবর তোমার? কেমন আছো? গলাটা শুনেই জয়া চিনতে পেরেছে। প্রবীর, সুবীরের দাদা। সুবীরের থেকে কতই বা বড়, বেশি হলে বছর 4। এর মধ্যেই কি চেহারা ভেঙেছে। 50-এ পৌঁছানোর আগে 70-এ বুড়ো যেন। নিখিলের থেকে একটু তফাতে সরে গেল জয়া। আপনি কেমন আছেন? এই কেটে যাচ্ছে। বাবা মা বলতে গিয়েও জয়া থমকে গেল। সুবীরের বাবা মাকে কি এখনো আর বাবা মা বলে সম্বোধন করা যায়? প্রবীর বলল, তোমার নামটাম তো খুব দেখি আজকাল কাগজে। সবসময় আমার চোখে না পড়লেও সুবুর বৌদি তো ঠিক খুঁজে খুঁজে বার করে। সুবীরের নামটাতেই আড়ষ্টতা এসে গেল জয়ার। প্রবীর লক্ষ্য করল না, কথা বলেই চলেছে। আমাদের মেয়েটা কেমন আছে? অনেক বড় হয়ে গেছে, তাই না? এই নভেম্বরে তো 18 হয়ে গেল। মাঝে মাঝে মেয়েটাকে দেখতে বড় ইচ্ছে করে। জয়ার খারাপ লাগলো। ঠাকুরদা, ঠাকুরমা, জেঠু, জেঠি সম্পর্কে আকর্ষণ দূরে থাক, ধারণা তৈরি করার সুযোগই পেল না বৃষ্টি। এ ব্যাপারে জয়ারই বা কী করার ছিল? পরিস্থিতির কাছে মানুষ বড় অসহায়। একটুক্ষণ চুপ করে থেকে প্রবীর আবার কথা শুরু করেছে। শুভর কাছ থেকে অবশ্য মাঝে মাঝেই বৃষ্টির খবর পাই। শুভ আজকাল প্রত্যেক মাসেই 2-1বার করে ও বাড়িতে যায়। বাড়ির সবাই ভালো আছে তো? জয়া কথার মোড় ঘোরাতে চাইল। টুকাই বুকাই কোন ক্লাসে পড়ছে? টুকাই এবার মাধ্যমিক দেবে, বুকাই 8-এ। মাঝে 1 বছর ফেল করলো তো। আমারই মতো মাথা হয়েছে দুটোর। প্রবীর একটু রসিকতা করার চেষ্টা করলো। তোমরা তো এখনও ওই বাড়িতেই, দেশপ্রিয় পার্ক। তোমার ভাইয়ের খবর কি? সেই একই রকম, হুইল চেয়ার। এত বছর পর প্রবীরের সঙ্গে কথা বলতে জয়ার ভালো লাগছিল। শরীর বুড়িয়ে গেলেও মানুষটা এখনও সেই সাদামাটা ভালো মানুষ। সুবীরের সঙ্গে তুমুল গণ্ডগোলের সময় একমাত্র এই লোকটাই জয়াকে বলেছিল, আমি জানি শুভুর সঙ্গে তোমার বনা খুব কঠিন। শুভুটা এত স্বার্থপর। বাবা মা যাই বলুক, তোমার ডিসিশন তুমিই নেবে। শুভুর সঙ্গে থাকো তুমি। তোমার বাবা মাও থাকেন না, আমার বাবা মাও নন। একবার বাড়িতে যেতে বলবে নাকি প্রবীরকে? বৃষ্টির সঙ্গেও দেখা হয়ে যাবে। থাক, ছিঁড়ে যাওয়া সুতোতে নতুন করে গিট বাঁধার চেষ্টা করে কোনো লাভ নেই। জয়া অন্য কথায় গেল। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনি কি এখানে থিয়েটার দেখতে? না না, ওই বন্ধুরা রয়েছে, ওদের অফিস ক্লাবের ফাংশন, গান টান হবে। চলি, ওরা দাঁড়িয়ে আছে। তুমি কি বাড়ির দিকে? হ্যাঁ। প্রবীর চলে যাওয়ার পর নিখিল এগিয়ে এলো। কে রে? কথা শুনে মনে হচ্ছিল সুবীরের কেউ হয়। আগে দেখিসনি? সুবীরের দাদা। চেহারাটা এত বদলে গেছে আমি চিনতে পারিনি। কি বলছিল? কি আর বলবে, ফর্মাল কথাবার্তা। মেয়ে কেমন আছে, সুবীর এখন মাঝে মাঝে নাকি তার বাড়িতে যায়, এইসব আর কি। যাক, নবাবের মতি ফিরেছে তাহলে। নিজের বাড়ির কথা উঠলে যা মুখ বেঁকাতো, বাবা মা দাদা কেউ যেন মানুষই নয়। এই রকমই বোধহয় হয় রে। জয়ার গলায় আচমকা দার্শনিকের সুর। আকাশ ছোঁয়ার নেশায় পেলে মানুষ মাটিকেই ভুলতে চায়, আর একটু বয়স হয়ে গেলে সেই মাটিই আবার টানতে শুরু করে। হ্যাচকা টান। একটা ফাঁকা ট্যাক্সি দেখে নিখিল দৌড়ল। ট্যাক্সিতে উঠেই কিছু দূর যেতে না যেতেই বারবার তাকাচ্ছিল ঘড়ির দিকে। জয়া ভুরু তুলল। তুইও আজকাল ঘড়ি দেখছিস, তাও সন্ধে 6টায়? সাধে কি দেখছি, তোর মতো তো আমার মুক্ত জীবন নয়। তোর বাড়ি যাব বলে তো তোকে সেমিনার থেকে ভাগিয়ে আনলাম।
এদিকে বউ টাইম লিমিট করে দিয়েছে, 8টার মধ্যে বাড়ি না ঢুকলে ক্যানভাসে ছুরি চালিয়ে দেবে। বেশ করবে, তুমিও আরতিকে কম নেগলেক্ট করো না। শি হ্যাজ দ্য রাইট টু ডিমান্ড ইউর কোম্পানি। হ্যাঁ, ওইসব বলে বলেই তোরা ওর মাথাটা বিগড়ে দিয়েছিস। এলগিন রোডের মোড়ে ট্রাফিক সিগন্যালে থেমেছে ট্যাক্সি। শীতের সন্ধ্যা বেশ গাঢ় হয়ে এসেছে। জয়া ভালো করে গায়ে চাদর জড়িয়ে নিল। ডিসেম্বর পড়তেই এই শীত, শীত এবার জাঁকিয়ে পড়বে বলে মনে হচ্ছে। ফুল স্লিভগুলো এবার বার করে ফেলতে হবে। পরশু ফিরোজ এসেছিল, আর্টিস্ট কলোনির ব্যাপারে সেন্ট্রাল থেকে কি একটা গ্র্যান্ড ফ্রেন্টের চেষ্টা করছে। ওর কোন রিলেটিভ আছে দিল্লিতে, খুবই ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান, তার থ্রু দিয়েই। ওর যত সব বড় বড় ব্যাপার, বাপের পয়সা আছে, নিজেও প্রচুর খ্যাতখোত জানে। খালি ওর লাইফটাই কেমন যেন হয়ে গেল বাউন্ডুলে না আরও কিছু, যাতে মাতাল তালে ঠিক, যথেষ্ট হিসাবই। দেখ না, 4-6 মাসের মধ্যে ঠিক চারদিক ম্যানেজ করে ফেলবে। ওর যা এখন নাম ডাক। আমাকেও বলেছিল ওর সঙ্গে জয়েন করার জন্য। খবরদার, একদম যাস না ওর মধ্যে। এখন ওর রিসেন্ট সঙ্গিনী কে হয়েছে জানিস তো? না তো, কে? কিছুই খবর তো রাখিস না, তোদের দেবযানী। যা। জয়ের মুখে অবিশ্বাসের হাসি। বিশ্বাস হচ্ছে না? একটা কথা মনে রাখিস, তোদের এই দেবযানী পারে না এমন কোনো কাজ নেই। জয়ের মুখে তবুও অবিশ্বাস। নিখিল দেবযানীকে একদমই সহ্য করতে পারে না। কলেজে পড়ার সময় মধুশ্রী বলে একটা মেয়ের ওপর একটু দুর্বলতা ছিল নিখিলের, একেবারে প্লেটোনিক স্তরের। তাই নিয়ে জয়েরাও খুব খ্যাপাত নিখিলকে। একদিন জয়ের বাড়িতে আড্ডাতে উঠেছিল কথাটা। দেবযানী সেখান থেকেই শুনে কথায় কথায় গল্প করে এসেছিল আরতিকে। ব্যাস, আর যায় কোথায়। নিখিলের সঙ্গে সে সময় যে কী সাংঘাতিক ঝগড়াঝাটি হয়েছিল আরতির, দাম্পত্য সম্পর্ক ভাঙে। তারপর থেকেই আরতি অত্যন্ত সন্দেহ বাতিগ্রস্ত হয়ে পড়ে। জয়াও আরতির লিস্টের বাইরে ছিল না। জয়া অবশ্য গায়ে মাখেনি। এরকম তো হতেই পারে, মানুষ কখন কাকে ভালোবাসবে, কখন কাকে সন্দেহ করবে, তার তো কোনো বাধা ধরা নিয়ম নেই। মনটাকে তো অত বশে রাখাও যায় না। যদি যেতই, তবে কেন এখনও সুবীরের বিভিন্ন অনুষঙ্গ মনে পড়ে যায় তার 11 বছর পরে। বাড়িতে ঢুকে জয়া সুধাকে বলল, তাড়াতাড়ি একটু কফি করে ফেলতো, আর নিখিল দাদাকে কিছু খাবার করে দে। সুধা চলে যাচ্ছিল, কি মনে হতে আবার ডেকেছে। বৃষ্টি ফিরেছে? সুধা ইতস্তত করল, না মানে আজ ফিরতে দেরি হবে। নিখিল বাবলুর ঘরে গিয়ে গল্প জুড়ে দিয়েছে। বাবলু নিখিলকে খুব পছন্দ করে, আর একজনও তার পছন্দের ছিল, সুবীর। তবে পছন্দ করে বলে যে মতে মেলে তা নয়। নিখিল বাবলু এক জায়গায় হলেই কিছুক্ষণ পর তর্ক শুরু হয়ে যায়। দুজনেই পাগলের মতো চেঁচাতে থাকে, বিশেষত রাজনীতির প্রসঙ্গ এলে। জয়া পারতপক্ষে তাদের আলোচনায় যোগ দেয় না। ইরাক কুয়েত দখল করে ভালো করেছে কিনা, রাষ্ট্রসংঘ ঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা ইত্যাদি প্রসঙ্গে জয়ের উৎসাহ নিখিল বাবলুর থেকে অনেক কম। কফি খেয়ে জয়া যখন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো, তখনও তুমুল তর্ক চলছে দুজনের। ঘরে গিয়ে মুখে ক্রিম মাখল, তখনও চলছে তর্ক। টিভিতে বাংলা খবর শেষ হয়ে এলো, তখনও। জয়া বাবলুর ঘরে এলো, সঙ্গে সঙ্গে নিখিল বাবলু দুজনে মিলে সাক্ষী মানতে শুরু করেছে জয়াকে। যেন জয়ার মতামতের ওপরই নির্ভর করছে আমেরিকা ইরাকে সৈন্য পাঠাবে কি পাঠাবে না, অথবা চন্দ্রশেখর সরকারের গদির অবস্থা কি হবে। তোকে না আরতি তাড়াতাড়ি ফিরতে বলেছে? নিখিলকে অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো। তর্কের মাঝখান থেকে উঠে যেতে হলে কেমন পরাজিত লাগে নিজেকে। প্যাসেজে এসে জুতো পড়ছে। বৃষ্টি ফেরেনি এখনো? তাই তো দেখছি, খুব বন্ধুবান্ধব বেড়েছে আজকাল। আবার বলছিল নেতারহাট যাবে বন্ধুদের সঙ্গে। সারাক্ষণ ডানা মেলে উঠছে। সে তো হবেই, নতুন কলেজে ঢুকেছে, একটু তো পাখা গজাবেই। শুধু কি পাখ না, কলজেও বেড়েছে, নইলে ওভাবে মেয়ে মুখের ওপর পা দোলায়। আজ প্রবীরের সঙ্গে দেখা হয়ে যাওয়াটা আকস্মিক হলেও পুরোপুরি আকস্মিক মনে হচ্ছিল না জয়া। এমন তো বহু সময়ই ঘটেছে, যে লোকের সম্পর্কে ভাবছে সে অথবা তার ঘনিষ্ঠ কেউ তার পরেই হাজির হয়েছে বাড়িতে। এই তো পরশু বিকেলে কয়েকটা ছবির ফ্রেমের ব্যাপারে শ্যামদাসের কাছে যাবে ভাবছিল। তার খানিক পরেই পার্ক স্ট্রিটের মোড়ে দেখা হয়ে গেল শ্যামদাসের বউয়ের সঙ্গে।
প্রায় 2-3 বছর পর। কোন ঘটনাটা যে ঠিক আকস্মিক সেটার বোধহয় সঠিক সংজ্ঞা হয় না। তবে প্রবীরের সঙ্গে কথা বলতে বলতে অত ইমোশনাল হয়ে পড়াটাও কোনো কাজের কথা হয়নি। এই বয়সে জলো আবেগ, আবেগের দিন কবেই পেছনে ফেলে এসেছে জয়া। প্রবীরের কোন কথাতে সে দুর্বল হয়ে পড়েছিল? সুবীরের প্রসঙ্গে না বৃষ্টির? বৃষ্টির কথা মনে পড়তেই জয়া সুধাকে ডাকল। আজ কেন দেরি হবে বৃষ্টি কিছু বলে গেছে? বাবলু হুইল চেয়ারে নিজস্ব বাথরুমে যাচ্ছিল। বাবলুর সুবিধা মতো প্রিয়তোষ কমোড বেসিনের ব্যবস্থা করে নতুন বাথরুম তৈরি করে দিয়েছিলেন। জয়ার ঘরের সামনে হুইল চেয়ার থামালো বাবলু। শুধু আজ কেন, রোজই তো বৃষ্টি দেরি করে ফেরে। তুই নিজে সন্ধেবেলা বাড়ি থাকিস না, তাই জানিস না। অন্য সময় হলে পাত্তাও দিত না। এখন কথাটা জয়ার গায়ে লেগে গেল। সন্ধেয় থাকি না মানে? আমি কি আড্ডা মেরে বেড়াই? আড্ডা মারো না কি করো সেটা তুমিই জানো। যা ফ্যাক্ট আমি তাই বলছি। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি সন্ধেবেলা ফিরছে না, এটাও ফ্যাক্ট। তুই থাকিস না, খবর রাখিস না, সেটাও। তোরাও তো থাকিস, তোরা জিজ্ঞেস করতে পারিস না? বাবলু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেল। সুধা তখনও জয়ার সামনে দাঁড়িয়ে। জয়া এবার তার দিকে ফিরল। হা করে দেখছিস কি? মুখের রক্ত তুলে খেটে এসে আমাকেই যদি সব খবর রাখতে হয়, তোরা বাড়িতে আছিস কিসের জন্য? বলতে বলতে চোখ পড়েছে টেবিলের ফুলদানির দিকে। ওটা পরশুর ফুল না? ওটাও বদলানোর সময় পাওনি? গাছগুলোকে রোদ খাওয়ানো হচ্ছে নাকি সেটারও সময় পাও না? সুধা জানে এটা তার দিদির রাগের সময়। দিদির সমস্ত বাহারি গাছেদের মাপা রোদ চাই, মাপা ছায়া। না হলেই সুখী গাছ সব শুকিয়ে মরে যাবে। এই সময় দিদিকে কোনো কথাই বোঝানো যাবে না। সুধা ঘাড় নিচু করে চুপচাপ হজম করল বকুনিগুলো। জয়া সশব্দে মেয়ের ঘরের দরজা খুলল। সঙ্গে সঙ্গে উৎকট কড়া গন্ধ নাকে এসে ঝাপটা মেরেছে। বৃষ্টি কি আজকাল সিগারেট খাচ্ছে নাকি? পোড়া তামাকের গন্ধ না বদ্ধ ঘরের ভ্যাপসা গন্ধ? ঘরে যথারীতি বিশ্রীভাবে জামা কাপড় জিনিসপত্র ছড়ানো। পোস্টারহীন ঘরটাকে কি কুৎসিত লাগছে। কোনো জিনিসেই মেয়েটার একটুও যত্ন আত্তি নেই। হয়তো যা প্রয়োজন তার থেকে বেশি পেয়ে এসেছে বলেই। ছোটবেলা থেকেই ওর চাওয়াগুলোকে আরও সংযত করা উচিত ছিল। না দিয়েই বা উপায় কি ছিল? সবসময় মনে রাখতে হতো মেয়ের বাবা যেন কোনোভাবেই জিততে না পারে। বাবা মাও যতদিন বেঁচে ছিল ততদিন তারাও চুটিয়ে আদর দিয়ে গেছে নাতনিকে। জয়া মেয়ের জন্য সময় দিতে পারত কতটুকু, কিন্তু নিজের আঁকা ছাড়া আর যা খাটাখাটুনি করেছে সবই তো এই সংসারের জন্যই, বৃষ্টির জন্যই। না হলে এই বাড়িতে আসার পর কি দরকার ছিল তার আঁকার স্কুলে পার্ট টাইম মাস্টারি নেওয়ার, কিংবা বড়লোকের ছেলে মেয়েদের শৌখিন আঁকা শেখানোর টিউশনি ধরার, বা উদয়স্ত দোকানবাড়ি সাজানোর পরিশ্রম। আর্ট কলেজে চাকরিটা পেয়ে সে তো বেঁচে গেছে। তার ছবি যাতে মোটামুটি বিক্রি হয়, একটা নিশ্চিত রোজগার থাকে, আর্ট ডিলাররা যাতে মাথায় হাত বুলোতে না পারে, তার জন্য পরিশ্রম ছোটাছুটি তো করতেই হয়। যার জন্য এত পরিশ্রম, এত ভাবনা, সেই মেয়েও কেমন দূরের হয়ে গেছে আজকাল। জয়ার বুক নিংড়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এলো। সে নিজেও তো মেয়েকে আর সেভাবে কাছে ডাকতে পারে না, কেমন যেন বাঁধো বাঁধো ঠেকে। দীর্ঘদিনের অনভ্যাস কাছের সম্পর্ককেও মরচে ধরিয়ে দেয়। আবার সেই দিনের দৃশ্যটা জয়ার মনে পড়ে গেল। মেয়ে তাকে দেখেও কানে ওয়াকম্যান লাগিয়ে পা নাচাচ্ছে। জয়া মেয়ের ঘর থেকে বেরিয়ে এলো। বাবলুও তো একটু নজর রাখতে পারে। সারাদিন নিজের ঘরে শামুকের মতো গুটিয়ে আছে নিজের খোলে। কেবল কোনো কারণে আতে ঘা লাগলেই থাক, যে যেভাবে খুশি থাকতে চায়। কে কবে জয়ার কথা ভেবেছে? সুবীর চেয়েছিল তার সময়, তার শরীর, তার অখণ্ড মনোযোগ। তার চাহিদা মতো সব কিছু জুগিয়ে যেতে পারলে সম্পর্কটাই হয়তো ভাঙত না, পরগাছার মতো কেটে যেত জীবন। একা ওই মানুষটাকে দোষ দিয়েই বা লাভ কি? বাবা মা ভাই বৃষ্টি সবাইকে নিয়েই তো তার জীবন। তারা কতটুকু দিয়েছে জয়াকে? চলে আসার পরও তো বাবা মা মুখের গুমোট আস্তরণ দিয়ে সব সময়ই বলতে চাইতো, জয়া ফিরে যা, জয়া ফিরে যা, অন্তত বৃষ্টির মুখ চেয়ে, আত্মসম্মান বিসর্জন দিয়ে। অনুভব করার চেষ্টাও করেনি মেয়ে তার নিজের হাতে গড়া সংসার ফেলে এসেছে কত যন্ত্রণায়।
একটা জলপ্রপাত তুষারে স্তূপ হয়ে জমে গেছে বুকে। সবাই পড়, সবাই পড়। জয়া দ্রুত সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। সুধা ডাকলো পেছন থেকে, দিদি খেয়ে যাবে না? স্টুডিওতে দিয়ে যাস, বৃষ্টি এলে তোমাকে ডাকবো। জয়া পলকের জন্য দাঁড়ালো, তারপর আবার উঠতে শুরু করেছে। না থাক। শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস কাচের দেওয়ালে তৃতীয় পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।